আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপরে আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম অ্যান্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম ক্রিমিনাল লয়ের উপরেই এই আইন বিষয়ক অনুষ্ঠান। এটা অনুষ্ঠিত হয় প্রতি রোববার। আমি লাইভ প্রোগ্রাম করি দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। আর তারপরের দিন অর্থাৎ কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হয়, অর্থাৎ রিপিট দেখানো হয়। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। দীর্ঘ প্রায় 25 বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম হচ্ছে, আমার অভিজ্ঞতা হচ্ছে এই ক্রিমিনাল লয়ের উপরেই। তাই এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে বললে অন্যান্যদের জানা হয়ে যাবে, এটা অনেক আপনার প্রবলেম হতে পারে। আপনার মামলার গোপনীয়তা ফাঁস হয়ে যাবার রিস্ক থাকে, যার জন্য আমি ক্রিমিনাল লয়ের এই প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি আমি নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি সে অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলে আমি ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমার সে অনেক বড় বড় কেসগুলো এদেশের বিভিন্ন নিউজ মিডিয়াতে পাবলিশ হয়েছে। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে। আর ক্রিমিনাল লয়ের উপর এই বিভিন্ন প্রশ্নাদির উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে আপনার ম্যানচেস্টার ক্রাউন কোর্টের জাজ একজনকে ম্যানস্লটারের জন্য 15 বছরের কারাদণ্ড জেল সাজা দিয়েছে। এইটা আমি জাজের স্পিচটা আপনারা দেখতে পাচ্ছেন, জাজের ছবি, ম্যানচেস্টার ক্রাউন কোর্টের জাজ, ওনার ছবি দেখতে পাচ্ছেন। আমরা ওনার স্পিচ যেটা দিয়েছিল সেন্টেন্স দেওয়ার আগে, যেটাকে আমরা সেন্টেন্সিং রিমার্কস বলে থাকি, ওই সেন্টেন্সিং স্পিচটা আজকে আপনাদেরকে আমি দেখাবো, আপনারা শুনবেন ভিডিওর মধ্যে। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, সে ঘর থেকে হোক, রাস্তার থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, তাহলে সাথে সাথে দেরি না করে আপনার পছন্দের একজন অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে, যাদের অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, লং টাইমের, মিটিং করে পুরোপুরি প্রস্তুতি হয়ে আপনি পুলিশের যে ইন্টারভিউ হবে এই ইন্টারভিউটা আপনি ফেস করবেন। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ। এই ইন্টারভিউর সময় যে কথাগুলো বলবেন, যে উত্তরগুলো পুলিশের প্রশ্নের আপনি দিবেন, সেই কথাগুলো, সেই উত্তরগুলো আপনার কেসের একটা ব্যাকবোন হিসাবে কাজ করবে। যখন কেসটা কোর্টে যাবে, আপনার এভিডেন্স হিসাবে কাজ করবে।
সেখানে অনেক ভুল ভ্রান্তি যদি আপনি করেন, এগুলো তখন আর সংশোধন করা ডিফিকাল্ট হয় অথবা সংশোধন করা সম্ভব হয় না। যার জন্য আমি সবসময় বলি, পুলিশের যে ইন্টারভিউটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ইন্টারভিউ দেওয়ার পরেও সাথে সাথে যদি আগে যদি সম্ভব নাও হয়, তারপরেও আপনি সাথে সাথে আরেকজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করবেন, বুঝার জন্য চেষ্টা করবেন, পজিটিভ নেগেটিভ দিকগুলো বুঝবেন, যে ইন্টারভিউতে কি বলছেন, আপনার কেসের পজিটিভ দিক কোনগুলো আছে, নেগেটিভ দিক কোনগুলো আছে, এগুলো এভালুয়েশন করতে হবে। এবং কেস যে কোর্টে যাবে, কিরকম আপনার প্রসপেক্ট আছে কোর্টে যাওয়ার, কারণ ইন্টারভিউ করেছে পুলিশ, আপনাকে হয়তো চার্জ করতেও পারে, নাও করতে পারে। কারণ এগুলো সব ইভালুয়েট করতে হলে আপনাকে মিটিং করতে হবে। ইন্টারভিউর আগে, ইন্টারভিউর পরে আপনাকে ক্লোজ কন্ট্যাক্টে থাকতে হবে সলিসিটরের সাথে। আমি সবসময় আমার বক্তব্যগুলো বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করি, যে যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আজকে আমি একটা ভিডিও দেখাবো, এটা জাজের স্পিচ, ম্যানচেস্টার ক্রাউন কোর্টের জাজ, যেখানে একটা ম্যানস্লটারের জন্য আপনার শাইলো পটিঞ্জার একজন স্টুডেন্টকে, সে তখন তার বয়স ছিল, সে যখন হত্যা করেছিল তখন তার বয়স ছিল 19 বছর, এবং যখন তাকে সাজা দিয়েছিল আপনার 19শে জুন এই বছরের, তখন তার বয়স হয়েছিল 20 বছর। সে আরেকজন 19 বছর ইয়াং ইউনিভার্সিটি স্টুডেন্টকে হত্যা করেছিল একটা মাফিয়া স্টিলেটো নাইফ দিয়ে। এবং এটা হইল একটা নাইফ, এক ধরনের, যেগুলো মানে টিপ দিলেই, আপনার বাটন টিপ দিলেই, প্রেস করলেই একটা নাইফ শার্প ব্লেডটা বের হয়ে আসে, এরকম। এবং তাকে স্টেপ করেছিল, and after a flippant remark about a skateboard led to a violent fight in the street, তারপরে তাকে হত্যা করা হয়েছিল স্ট্রিটের মধ্যে। একটা কিছু কথা কাটাকাটি বা একটু হাসি ঠাট্টার মতো, ফাইজলামের মতো এরকম আপনার রিমার্ক হয়েছিল, ফ্লিপ্যান্ট রিমার্ক, একটা স্কেটবোর্ড নিয়ে তখন তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল। মিউজিক স্টুডেন্ট, ওই যে হত্যা করেছিল সে একটা মিউজিক স্টুডেন্ট ছিল, হ্যাজ বিন সেন্টেন্স টু 15 years ইন প্রিজন, 15 বছরের জন্য, ফর কিলিং এ ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট উইথ এ মাফিয়া স্টিলেটো নাইফ। তাকে এই ছুরি দিয়ে আঘাত করে, ছুরিকাঘাত করে বারে বারে তাকে হত্যা করেছিল। এবং ক্রাউন কোর্টে আপনার জুরি ট্রায়াল হয়েছিল, এবং ওখানে তাকে গিলটি ভার্ডিক্ট দিয়েছিল 12th of May 2023-তে, এই বছরে। এবং তাকে সাজা দিয়েছিল ম্যানচেস্টার ক্রাউন কোর্ট থেকে আপনার 19th of June 2023-তে। আর এই হত্যাকাণ্ড হয়েছিল গত বছর অক্টোবর 2022-তে। আমি সংক্ষেপে বলবো, মার্ডার এবং ম্যানস্লটারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, হোয়ার অ্যান আনলফুল কিলিং ইজ ডান উইদাউট অ্যান ইন্টেনশন টু কিল অর টু কজ গ্রিভিয়াস বডিলি হার্ম, যেখানে তার ইচ্ছা ছিল না, ইন্টেনশন ছিল না হত্যা করার জন্য, অথবা গ্রিভিয়াস বডিলি হার্ম করার জন্য ইন্টেনশন ছিল না, তখন সেটা ম্যানস্লটারে চলে আসে। মার্ডারের জন্য হচ্ছে ম্যান্ডেটরি লাইফ সেন্টেন্স, আর যেটা বাধ্যবাধকতামূলক আইন করে দিয়েছে, ম্যান্ডেটরি লাইফ সেন্টেন্স দিতে হবে মার্ডারের জন্য। আর ম্যানস্লটারের জন্য
ম্যাক্সিমাম লাইফ সেন্টেন্স দিতে পারে, কিন্তু ম্যান্ডেটরি না সেটা। এটা হতে পারে অ্যাবাউট 2 to 20 ইয়ার্সের মধ্যে, এরকম রেঞ্জ হতে পারে ম্যানস্লটারের মধ্যে। একটা রেঞ্জ আমি দিলাম, ম্যাক্সিমাম লাইফ সেন্টেন্স, কিন্তু ম্যান্ডেটরি না সেটা। এটাই হলো আপনার ম্যানস্লটারের জন্য তাকে গিলটি ভার্ডিক্ট দিয়েছিল এবং তাকে সাজা দিয়েছিল 15 বছরের জন্য। আমি আমার কন্ট্রোল রুমকে বলবো আপনারা প্লিজ জাজের স্পিচটা এখন ভিডিওটা প্লে করেন প্লিজ। You, Shiloh Pottinger, are now 20 years old. You were 19 in October last year. Luke O'Connor was only 19 years old when he met his death at your hands. During your trial, much was said about you and your character. That's a subject that I will return to. But as Luke's mother has pointed out today in her victim personal evidence, little was said about Luke. In October last year, Luke was in his second year at Manchester Metropolitan University. He was happy and he was thriving. Any parent whose child departs for university at 18, as Luke had, will feel a sense of trepidation about what their child might encounter, particularly perhaps in a large city. No parent, though, expects their child to be senselessly attacked and killed, their child's life to be taken away in events which from start to finish lasted just a handful of seconds. We have heard the moving victim personal statements of Luke's parents. They describe Luke as a kind and caring individual. Luke's mother said this: he had the ability to light up any room he went into with his beaming aura and cheeky grin. He was a gentle giant and had a heart of gold and the kindest of souls. He had fantastic morals and values, helping others who were less able. As is to be expected, the effect of Luke's death, no doubt in part because it was so violent and because his family have had to relive it in this court, has been profound. Luke's family are broken, they are distraught, and they will never fully heal. As Luke's mother said, our family is broken. We will learn to live again because Luke would want us to, but we will never be able to be complete again. One of Luke's qualities was that he stood up to bullies. That Luke stood up to you was, as I'll come to, what led you to attack Luke in the way that you did. I, of course, heard the evidence in your trial. During the trial, you told many lies. I've read and considered the written submissions put before the court concerning what happened between you and Luke, and I've considered what has been said on your behalf today. Much of it I reject. The starting point in this regard is to consider why you acquired the stiletto flick knife you used to stab Luke. You claimed you had bought it as a tool to use to apply grip tape to skateboards. This was an out-and-out lie. A stiletto flick knife is not a tool for applying grip tape to skateboards. It is a weapon, a deadly weapon. That a flick knife can be used to apply grip tape is no doubt true. But as your internet search history demonstrated, you showed no interest in acquiring a tool. You searched only for knives designed to be weapons. You bought the flick knife because you found it desirable, and in my judgment,
You bought it because it gave you a sense of empowerment to carry it. You claimed in your evidence that when you went out during the evening of the 25th of October, you picked up the flick knife by mistake, thinking you picked up your vape device. Whether you had been using the flick knife that afternoon and early evening to apply grip tape is doubtful, but it's also unimportant. In my judgment, you took the flick knife with you when you left your home, quite deliberately, and you did so because of the sense of empowerment the knife gave you. You next lied about why you chose to avoid the security in place at bar 256. You jumped the wall because you knew that the security at that bar would find the flick knife and they would confiscate it. Jumping the wall had nothing to do with you not having ID. Why, when you left bar 256, you chose to walk along the Wilmslow Road is hard to know. There is no reason to think that you were looking for trouble, or worse, looking for an opportunity to use the flick knife. If it is true that you were going to a fast food outlet, a matter of a few meters from where you were to encounter Luke O'Connor, then it's puzzling that you made no effort, in fact, to go to the establishment in question. But why you were where you were is immaterial. You then lied about the encounter with Luke O'Connor and his friends Charlie Robertson and Daisy Wood. They did not shout out or say or do anything to draw your attention to them as they turned into Wilmslow Road, nor did they in any way target you or walk towards you in any way that was threatening or even concerning. What happened was that as he passed you, Charlie Robertson made some jocular remark to you, a remark you reacted to, and which led you to confront Luke O'Connor. Perhaps the remark, which referred to the skateboard that you were carrying, was irritating to hear, but it wasn't more than irritating, and it certainly wasn't intimidating, still less was it threatening. It is clear to me that you reacted to Charlie Robertson's remark in a way that was aggressive and needlessly aggressive. That you reacted in the way that you did is a mark of your immaturity, and in my judgment it reflects arrogance arising in part from the fact that you knew you were carrying a weapon. During your trial, you chose to portray Luke O'Connor as the aggressor in your encounter with him. He was not. That Luke O'Connor challenged your pathetic reaction to Charlie Robertson's remark does not make him the aggressor. Almost as soon as you were challenged, you produced the flick knife, and whatever you may have been saying to Luke O'Connor, you used the flick knife to threaten. You raised it and held it towards Luke at close range. Although you, in your evidence, sought to portray yourself as being on the defensive, that was not so. You were not in fear of Luke. You were not surrounded, as you claimed to have thought you were in your evidence. In truth, you were offended by the fact that Luke O'Connor was not cowed by your threats or your violence. Your own evidence in the trial gave away the truth when you said that Luke, at the point you attacked him with the skateboard, was laughing at you. Indeed, Luke was laughing at you. But you then said, "I thought he wasn't taking me seriously." Later in your evidence, describing the same point in time, you said, "He was trying to make me. He was trying to get a reaction out of me. He laughed at me.
I found it humiliating. He was still laughing at me and mocking me. In effect, in your own evidence, you were blaming Luke, to use your own word, for making you attack him with the flick knife. It was at that point that you advanced towards Luke with the flick knife in your right hand. Your right hand was extended and the knife was ready to use. দর্শক, আপনারা শুনছেন ম্যানচেস্টার ক্রাউন কোর্টের জাজ স্পিচ দিচ্ছেন যে তাকে ম্যানস্লটারের জন্য গিলটি ভার্ডিক্ট দেওয়ার পরে তাকে শাস্তি দিচ্ছিল, সেন্টেন্স দিচ্ছিল আপনার 19th of June এই বছরের 2023-তে, এবং সেন্টেন্স দেওয়ার আগে উনি বিভিন্ন পয়েন্টগুলো রিমার্কসগুলো করছেন, আপনার সেন্টেন্সিং রিমার্ক যেগুলোকে আমরা বলি। আপনার a jury at Manchester Crown Court heard that the pair were involved in an argument as Mr. O'Connor, that means ওই মানে যে মারা গেছে যাকে কিল করেছে Luke O'Connor, and his friends walked home from a party in the city's student area of Fallowfield. ওই ফালোফিল্ডের যেই মানে যেখানে ম্যানচেস্টারের উপশহর মানে ওখানে আপনার তারা পার্টি থেকে আসছিল, তারা ওয়ার্কড ফ্রম হোম, তারা ঘর থেকে আসছিল, ওয়ার্কড হোম ফ্রম এ পার্টি, একটা পার্টির থেকে। তখন ওইখানে পথের মধ্যে এই ঘটনাটা আপনার ঘটছিল। আপনার সেখানে আপনার জুরি members of the jury, 12 জন মেম্বার, তারা শুনছে when a light-hearted comment was made about Pottinger's skateboard, a fight broke out and Mr. O'Connor was stabbed repeatedly with the flick knife. Flick knife-টা হচ্ছে কি আপনার মানে একটা বাটন টিপ দিলেই একটা ছুরিটা ব্লেডটা বের হয়ে আসে, এই ধরনের একটা নাইফ দিয়ে তাকে আঘাত করেছিল, তাকে হত্যা করেছিল। এবং ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্টুডেন্ট ওই যে লুক ওকনার, সে 19 বছর বয়স্ক ছিল যখন তাকে হত্যা করা হয়েছিল। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং হসপিটালে যাওয়ার পরে একটু পরে সে ওখানে মারা গেছে, আর বেশিক্ষণ সে বাঁচতে পারে নাই। বিভিন্ন মন্তব্যগুলো করেছে আপনার পুলিশের যে ডিটেকটিভ সার্জেন্ট, তারপরে আপনার যারা ইনভেস্টিগেশন অফিসার, আপনার ওর মা বাবা সবার বিভিন্ন বক্তব্য, জাজের বিভিন্ন রিমার্কসগুলো আমরা আবার ভিডিওটা প্লে করব, আপনারা শুনবেন, আমিও বাংলায় বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখুন, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। সবাই আমার সাথেই থাকুন। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আবারও আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আপনারা দেখছেন জাজের ছবি আমার পাশে, ম্যানচেস্টার ক্রাউন কোর্টের জাজ, উনি সেন্টেন্সিং স্পিচ দিচ্ছিলেন। ওই 20 বছর বয়স্ক যখন তাকে সাজা দিচ্ছিল এই পটিঞ্জার, যে আপনার একটা মিউজিক প্রডিউসারের স্টুডেন্ট ছিল BIMM ইউনিভার্সিটিতে, ব্রাইটন ইনস্টিটিউট অফ মডার্ন মিউজিক ইউনিভার্সিটি, এবং মেড এ প্যাথেটিক ওভার রিয়াকশন, সে একটা করুণ প্রতিক্রিয়া ওভার রিয়াকশন করেছিল টু দ্য জোক উইথ থ্রেটস অফ ভায়োলেন্স। তাকে একটা জোক করা হয়েছিল কিন্তু এটা করুণ একটা প্রতিক্রিয়া রিয়াকশন করেছিল। বাট রাগবি প্লেয়ার লুক
যে যাকে হত্যা করা হয়েছিল সে রাগবি প্লেয়ার ছিল, ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল সেও, ইন দ্য সেকেন্ড ইয়ার অফ বিজনেস ডিগ্রি, সে বিজনেস ডিগ্রি করছিল সেকেন্ড ইয়ারে, এবং রিফিউজড টু বি কাউড অ্যান্ড ইনস্টেড স্টুড আপ টু হিম অ্যান্ড লাফড দ্য কোর্ট হার্ড। এবং সে ভীত হতে অস্বীকার করেছিল, সে রুখে দাঁড়িয়েছিল, সে উঠে দাঁড়িয়েছিল এবং হাসছিল, যেটার উপরে সে একটা ওভার রিয়াকশন করেছিল ওই মিউজিক স্টুডেন্ট পটিঞ্জার, এবং তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল। পটিঞ্জার ফার্স্ট ইউজড হিজ স্কেটবোর্ড মানে ওই যেগুলো নিয়ে মানুষের দাঁড়াইয়ে মানে হুইলের মতো আছে নিচে দিয়ে, ওই স্কেটবোর্ডের উপরে প্রথমে তাকে ইউজ করছিল অ্যাটাক করার জন্য, টু অ্যাটাক অখনার, দেন স্টেপড হিম 8 times, তারপর তাকে 8 বার স্টেপ করেছিল উইথ দ্য ব্লেড, যে ফ্লিক নাইফ যেটা বলে, আমরা বলি নাইফ দিয়ে আপনার তাকে হত্যা করেছিল, 8 বার স্টেপ করেছিল। and then running off, তারপর সে চলে গেছে। আর যে তখন তার বয়স ছিল 19 যখন তাকে হত্যা করেছিল, এবং সে মার্ডারকে সে ডিনাই করেছিল, denied murder and claimed he had been acting in self-defense. সে বলছিল কি সেলফ ডিফেন্স হিসাবে সে তাকে রক্ষা করছিল, সেলফ ডিফেন্স করছিল, ওইটাই ছিল তার কেস। The judge ruled that he must serve 10 years before being considered for release. 15 বছরের মধ্যে 10 বছর তাকে প্রিজনের মধ্যে থাকতেই হবে, এবং তারপরে প্যারোল বোর্ড ডিসিশন নেবে তাকে ছাড়বে কি ছাড়বে না সেটা, এবং তাকে যদি ছাড়ে তখন বাকি যে কয় বছর আছে সেগুলো তাকে লাইসেন্সে ছাড়া হবে, তার মানে বিভিন্ন কন্ডিশনগুলো তাকে ফলো করতে হবে। এবং প্যারোল বোর্ড যদি আপনার ডিসিশন নেয় সে তখনও সোসাইটির জন্য রিস্ক, তখন তাকে হয়তো ছাড়া হবে না। আপনার তার ফাদার নাম ছিল জেসন অকনার, কোর্টরুমের সামনে আউটসাইড দ্য ম্যানচেস্টার ক্রাউন কোর্ট সে বলছিল his son was the glue in their family and that their lives feel empty without him. সে ছিল একটা মানে খুব মানে একটা আঠার মতো ছিল, একটা মানে তার পরিবারের মধ্যে সবাইকে সে মানে একসাথে রাখছিল, এবং তার অনুপস্থিতিটা তাদের জন্য একটা এমটি, এবং এটা বিরাট তাদের জন্য একটা লস, they feel empty. And he said Luke was extremely loving, সে খুবই লাভিং ছিল, প্রিয় ছিল সবার কাছে, সে খুবই কনসিডারেট ছিল, খুবই সুবিবেচক ছিল, এবং জেনারাস ছিল, and উদার ছিল, and we all enjoyed spending lots of time with him, এবং আমরা খুব উপভোগ করতাম তার সাথে সময় কাটাতে, ঘরের মধ্যে একসাথে সময় কাটাতে। এবং তার বাপ বলছে কি he had a truly infectious love of life with many ambitions and hopes which unfortunately he did not get to fulfill. এবং তার বাপ বলছে কি তার অনেক আশা ছিল, অ্যাম্বিশন ছিল, অনেক মানে তার এইম ছিল লাইফের মধ্যে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এগুলো ফুলফিল করতে পারে নাই। তার বাপ এই কথাগুলো ক্রাউন কোর্টের বাইরে জার্নালিস্টদেরকে এই কথাগুলো বলছিল। He did not get to fulfill these hopes and ambitions.
সে তার আশা আকাঙ্ক্ষা অ্যাম্বিশন এইম যেগুলো ছিল সেগুলো সে পরিপূর্ণ করতে পারে নাই, বিকজ হিজ লাইফ ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে তার ফ্রম হিম বাই এ কাওয়ার্ড উইথ এ নাইফ। কারণ তার জীবনটাকে স্ন্যাচড অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া হয়েছিল। একজন কাপুরুষ একটা ছুরি দিয়ে আঘাত করে তার জীবনটা শেষ করে দিয়েছে, তার জীবনটাকে ছিনিয়ে নিয়েছিল। শেলো পটিঞ্জার, ওই যে মার্ডারার, যে আপনার যে তাকে হত্যা করেছিল, কিলার, যে ম্যানস্লটারের জন্য সে কনভিক্টেড হয়েছে, হু ওয়াজ শোন নো রিমোর্স, সে কোনো অনুশোচনা দেখায় নাই। আপনার Luke was killed by 8 knife wounds to the body in a random attack following a flippant skateboard comment. একটা হাসি ঠাট্টা ফাইজলামির মতো হয়েছিল একটা স্কেটবোর্ডের কমেন্টে নিয়ে। এই কমেন্টগুলোর উপরে বেস করে বিরাট একটা ফাইট হয়েছিল, যে 8টা তাকে ছুরিকাঘাত করেছিল এবং ফ্লিক নাইফ দিয়া তাকে হত্যা করেছিল এবং সে মারা গেছে তখন, মানে অল্প সময়ের মধ্যে মারা গেছে। এবং তার বাপ তখন বলছিল কি 15 year sentence did not reflect the magnitude of the crime or the loss of Luke's life. এই যে অপরাধের যে মাত্রা, যে ম্যাগনিটিউড, এইটা এই 15 বছরের প্রিজন সেন্টেন্স এটা রিফ্লেক্ট করে নাই। এবং তার যে লস, যে লাইফ যে লস হলো, যে তারা যে তাকে হারাইলো তাদের ছেলেকে, এটার জন্য এই 15 বছরের সাজাটা কিছুই না। এবং হি কল্ড ফর স্ট্রিক্টার সেন্টেন্সেস, সে বলছে কি আরো অনেক টাইট সাজা দেওয়ার দরকার ফর নাইফ ক্রাইমস, নাইফ ক্রাইমের জন্য আরো অনেক বেশি সাজা দেওয়া দরকার, অ্যান্ড মোর কন্ট্রোল অন দ্য অ্যাক্সেস টু নাইফস, এবং মোর কন্ট্রোল নিয়ে আসা উচিত, যে মানুষ যেন সহজে এই মারাত্মক নাইফের পজেশনে যেন না নিতে পারে, তাদের অ্যাক্সেস যেন না থাকে নাইফের উপরে, এগুলোর উপর আরো আইন করা উচিত এবং সাজা আরো অনেক প্রখর টাইট আরো অনেক বেশি হওয়া উচিত। এই কথাগুলো তার বাপ বলছে। আমরা এখন ফিরে যাব, আমরা জাজের স্পিচ শুনবো। জাজ কি বলছেন আপনারা শুনেন। আমি দর্শককে, আমার কন্ট্রোল রুমকে বলছি, আপনারা প্লিজ জাজের স্পিচটা আবার প্লে করেন এখন। In what followed, Luke O'Connor did what he was able to do to defend himself. He pushed and punched as best he could, but you used the flick knife repeatedly to stab him. It has been asserted on your behalf that you were using minimal force, and that because you were using your right, which is your non-dominant hand, to wield the knife, you were choosing to use less force than you might have used with your left hand. The truth is that you used the force you could use, and as Dr. Lum said in his evidence, you can be seen to stab quickly, and the speed of the knife indicated moderate to severe force. I accept that you would have had little time to think, but I reject the suggestion that you made in your evidence that you suffered some sort of concussion before you stabbed Luke and may not have been thinking very clearly because you were reacting to Luke trying to push you away. But nevertheless, you were stabbing with a flick knife entirely deliberately. The jury rejected your evidence that you acted in self-defense. There was, in my judgment, no element of self-defense in your actions. The jury found that you lacked the intention that would otherwise make you guilty of murder. I have no difficulty in concluding that your intention, from the point at which you advanced on Luke O'Connor with the knife extended in your right hand,
and then throughout the remainder of what transpired, was to cause Luke harm, falling just short of grievous bodily harm, just short of really serious harm. There is just one more aspect of what happened on the 26th of October that I will mention. In your evidence, you spoke about approaching two young women and asking them to call an ambulance. This occurred a short distance from your attack on Luke, and of course after you had run off. We know from the unchallenged evidence of the young women that you did not say who the ambulance was for, but you had suffered a quite serious cut to your hand. In your evidence to the jury, you said that you had asked for the ambulance because you wanted to get help for Luke. Of course, you had to accept that you had told the young women to cancel the ambulance. The evidence that you gave, that you intended the ambulance to be for Luke, was a blatant lie. You said it to try to manipulate the jury to think that you were genuinely concerned for Luke, and to try to persuade the court that you felt and feel some degree of remorse. As Luke's mother has said, one person is to blame for Luke not being with her today. One person that chose to walk out of his house with a lethal weapon, one person that chose to use that lethal weapon to stab 8 times. This person has shown no remorse and has not taken any responsibility for his actions. That person is you, Shiloh Pottinger. I agree with Luke's mother that you have taken no responsibility for your behaviour. I agree that you have shown no remorse. You have felt sorry for one person, and one person only, and that is yourself. During the trial, I heard evidence of aspects of your character that are to your credit. And indeed, before these events, you'd been in no trouble of any sort. For that I give you credit. As will have been obvious from what I've said, what you did arises in part from your immaturity. You carried the knife because of the sense of empowerment it gave you. A more mature 19-year-old would have realized the stupidity of that. You attacked Luke because you felt, humiliated you by laughing at you and by not backing away from your aggression. A more mature 19-year-old would not have done that. Your youth, your good character, and your immaturity are all factors which serve to reduce the sentence that would otherwise be appropriate. In turning to address the sentence appropriate in your case, I must begin by considering whether you are a dangerous offender. It might seem that someone prepared to carry a flick knife, who then uses that knife to inflict fatal injuries, must, as a matter of common sense, be a dangerous offender. However, dangerousness has a statutory definition, and I must consider whether you, Shiloh Pottinger, represent a significant risk to members of the public of causing serious harm by the commission by you of further specified offences. In essence, in your case, I must decide whether there is a significant risk that you might again do something similar to what you did on the 26th of October 2022. What is of concern in your case is that the evidence demonstrates that you showed interest in acquiring combat-type knives. As I've said, I reject as a lie the idea that you bought the flick knife as a tool. You chose to take the flick knife with you when you went out on the 25th of October, and you produced the knife and then used it in a threatening way to walk towards Luke O'Connor when there was, and I emphasise this, absolutely no reason for you to do so.
You went on to use the knife to attack Luke O'Connor, and you intended to cause him harm. What you did can only have been intended to cause harm, falling just short of really serious harm. The account that you gave of the events of the 25th and 26th of October to the author of the pre-sentence report contains further lies, and your account remains at odds with what the CCTV material demonstrates. You appear to have told the probation service that the flick knife was a fashionable-looking knife. The idea that a flick knife of this type might be considered to be fashionable-looking is a further sign of your immaturity. The pre-sentence report considers the issue of dangerousness and presents the various factors which feed into the assessment of dangerousness. What is suggested is that there was a coalescing of circumstances unlikely to be repeated, although that, of course, is very largely because you are in custody and have been since your arrest. Aspects of the factual analysis by the author of the pre-sentence report seem to me to be deficient. For example, the suggestion that, as is said in the report, the evidence gathered by police and communicated by the Crown indicates that allegations of assault by the victim and his male friends on Mr. Pottinger are credible. They were not, and they are not. It is also said, whilst Mr. Pottinger provides a plausible reason for carrying this knife erroneously, that reason, that you mistook the knife for your vape device, was not plausible and on the contrary was a lie. That said, in drawing together the various strands of what must be considered when assessing dangerousness, the author of the pre-sentence report concludes that you represent a high risk of serious harm to a section of the public. The pre-sentence report is somewhat equivocal in assessing whether you are a dangerous offender within the meaning of the relevant legislation. But as I've said, some of what is said in the pre-sentence report is factually inaccurate. Considering all the evidence that I heard in the trial, as well as what I've learned about you since, it seems to me that you do represent a significant risk of causing serious harm to members of the public by committing further specified offences. That said, whilst I find that you are a dangerous offender, I do not conclude that either a life sentence or an extended sentence is required. দর্শক, আপনারা শুনছেন ম্যানচেস্টার ক্রাউন কোর্টের জাজ স্পিচ দিচ্ছে, আরো বাকি আছে, ওই বাকি অংশটুকু আমরা নেক্সট সেগমেন্টে দেখাবো। এখানে তাকে সাজা দেওয়ার আগে এই 19 বছর বয়স্ক এই পটিঞ্জার, সে মিউজিক স্টুডেন্ট ছিল, তখন যখন সাজা দিচ্ছিল 23শে জুন 2023 সালে, তখন তার বয়স হয়েছিল 20 বছর। এবং তারা জুরি বলছে কি, সে হচ্ছে was found not guilty of murder এখানে, but guilty of manslaughter, তাকে ম্যানস্লটারের জন্য দোষী সাব্যস্ত করেছিল। তার মানে ইন্টেনশনটা ল্যাক করছিল, ইচ্ছা মার্ডার করার জন্য যে একটা ইন্টেনশন থাকতে হয় ওইটা ল্যাক করছিল। যদি ওইটা ইন্টেনশনটা থাকতো তাহলে তাকে মার্ডারের জন্য গিলটি ভার্ডিক্ট দিত, তখন তাকে ম্যান্ডেটরি লাইফ সেন্টেন্স দিত এবং তারপর জাজ একটা সময়সীমা ধার্য করত যে ম্যান্ডেটরি লাইফ সেন্টেন্সের মধ্যে হয়তো 25 বছর, 30 বছর বা আরো বেশি বা এরকম একটা সেন্টেন্স ধার্য করত এবং বলতো যে এই সময়টা তাকে প্রিজনের মধ্যে থাকতেই হবে, ওর পরে তাকে ছাড়বে কিনা লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন কন্ডিশন দিয়ে সেটা প্যারোল বোর্ডের উপরে নির্ভর করবে। প্যারোল বোর্ড যদি মনে করে সে তখনও রিস্কি সোসাইটির জন্য, এবং সে তখন প্যারোল বোর্ড তাকে ছাড়বে না। এই বিভিন্ন রিমার্কসগুলো
ক্রাউন কোর্টের জাজ আপনারা শুনছেন একের পর এক খুব সিস্টেম্যাটিক্যালি সে আপনার বিভিন্ন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে যাচ্ছিল এবং কিভাবে তারপরে সে সেন্টেন্স যেটা দিয়েছে সেই সেন্টেন্সে কিভাবে সে উপনীত হয়েছে সেটা সে বলে যাচ্ছিল। দর্শক, এটা আমাদের দেশের জন্য বিরাট একটা অগ্রগতি, কারণ এটা বিবিসি, আইটিভি, বিভিন্ন নিউজ মিডিয়া যারা ন্যাশনাল নিউজ যেগুলো আছে সেখানে এগুলো আপনার পাবলিশ হচ্ছে, সেগুলো এখন টেলিভিশনের মধ্যে দেখানো হচ্ছে। এটা জাস্টিস সিস্টেমের যে একটা ট্রান্সপারেন্সি, এইটার একটা উদাহরণ। কারণ মানুষে সবসময় বলে, আমি তাদেরকেও ব্লেম করি না, তাদের অনেক কারণ থাকে এগুলো বলার পিছনে, তারপরেও যখন এই জিনিসগুলো টেলিভিশনের মধ্যে দেখানো হয় তখন মানুষ বুঝতে পারে কিভাবে কি কারণে জাজেরা এত বড় বড় শাস্তিতে উপনীত হয়। আপনার তাকে ম্যানস্লটারের জন্য সাজা দিয়েছিল ফলোইং এ 3-week ট্রায়াল ইন আপনার মে। এই বছরের মে মাসে 3 সপ্তাহ ট্রায়াল হয়েছিল, তাকে 3 সপ্তাহ ট্রায়ালের পরে তাকে ম্যানস্লটারের জন্য তাকে গিলটি ভার্ডিক্ট দিয়েছিল। জেইলিং হিম, তাকে জেল সাজা দেওয়া হয়েছিল এবং জাজ নিকোলাস ডিন ক্যাসি, জাজ যে ছিল তার নাম ছিল নিকোলাস ডিন, কিংস কাউন্সিল, আগে আমরা কুইন্স কাউন্সিল বলতাম, said he rejected the defendant's claim he bought the knife imported from China as a tool for his skateboard, এবং সে বলছিল কি সে যে নাইফটা যে সে ব্যবহার করছিল সেটা সে ইম্পোর্ট করছিল চায়না থেকে তার টুল হিসাবে, তার স্কেটবোর্ডের জন্য ইউজ করার জন্য সে এটা মানে আপনার ইম্পোর্ট করছিল। এই কারণে এই যে কারণটা যে সে দিয়েছে সেটা জাজ অ্যাকসেপ্ট করে নাই, সেটা রিজেক্ট করেছে তার এই কারণটা। এবং জাজ ডিন অ্যাডেড, এবং জাজ আরো বলছিল কি, ইন মাই জাজমেন্ট, তার বিচার মতো তার জাজমেন্টের মতে, ইউ বট ইট বিকজ ইট গেভ ইউ এ সেন্স অফ এম্পাওয়ারমেন্ট টু ক্যারি ইট, তোমাকে একটা ক্ষমতায়ন করেছে, এম্পাওয়ার করেছে, এম্পাওয়ারমেন্ট দিয়েছে, একটা ক্ষমতা তুমি অর্জন করেছ একটা ছুরি হাতে নিয়ে চলাফেরা করার জন্য, এইটাই তোমার কারণ। এবং জাজ তার যে ইম্পোর্ট করেছে স্কেটবোর্ডের টুল হিসাবে ইউজ করার জন্য এটা রিজেক্ট করেছে। দর্শক, আপনারা আরো শুনবেন। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠানের মধ্যে। আপনারা দেখছেন জাজের ছবি, ভিডিওটা আমরা প্লে করছিলাম। এই সেগমেন্টের মধ্যে আমরা বাকি অংশটুকু আপনারা শুনবেন জাজের স্পিচ, কিভাবে সে সিদ্ধান্তে উপনীত হয়েছে এই 15 ইয়ার্সের সেন্টেন্সের দেওয়ার আগে ম্যানস্লটারের জন্য, মার্ডারের জন্য না, মার্ডারের থেকে একটু নিচে আপনার বিভিন্ন কারণগুলো দিচ্ছিল। One of Luke's qualities was he stood up to bullies. আপনার জাজ বলছে কি, সে দাঁড়িয়েছিল, রুখে দাঁড়িয়েছিল, বুলিশ সে সহ্য নিতে পারে নাই, এটা তার কোয়ালিটি। That Luke stood up to you, led you to attack Luke and the way you did. সে যেহেতু রুখে দাঁড়িয়েছিল, এটা তুমি একটা সুযোগ পেয়েছিলে তাকে অ্যাটাক করার জন্য, এবং যেটা তুমি তাকে অ্যাটাক করেছো, এবং 8 বার ছুরিকাঘাত করে ফ্লিক নাইফ দিয়ে, যেটা ব্লেড আপনার টিপ দিলে যে ছুরি বের হয়ে আসে এরকম একটা ব্লেড, ফ্লিক নাইফ,
8 বার উন্ডেড করার পরে সে সময় মানে অল্প সময়ের মধ্যেই সে মারা গেছে এবং অ্যাম্বুলেন্স কল করতে বলছিল সে কিন্তু এটা নিয়ে অনেকগুলো কথা হয়েছে আপনারা শুনছেন জাজের স্পিচের মধ্যে অ্যাম্বুলেন্স কি তার জন্য নাকি লুকের জন্য ওই ব্যাপারে জাজের স্পিচটা জাজের মন্তব্যগুলো আপনারা শুনছেন এবং মাদার তার মা বলছে কি যে one person is to blame for Luke not being with her today একজন ব্যক্তিকে ব্লেম করতে হবে আমার ছেলে আজকে আমার সাথে নাই এই জন্য একজনকে ব্লেম করতে হবে one person that chose to walk out of his home that night with a lethal weapon এক ব্যক্তি যে ঘর থেকে বেরিয়ে আসছিল একটা প্রাণনাশক অস্ত্র নিয়ে ছুরিকা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছিল এবং লুক যে আজকে আমার কাছে নাই এটার কারণটা হলো একমাত্র এক ব্যক্তি and this person has shown no remorse এবং এই ব্যক্তি কোনো অনুশোচনা দেখায় নাই কোনো পরিতাপ করে নাই and not taken any responsibility for his actions এবং সে কোনো দায়িত্ব নেয় নাই তার অ্যাকশনের জন্য তার যে কাণ্ডকীর্তন সে যে অ্যাক্টিভিটিস সে অ্যাকশন যেগুলো করেছিল সেগুলোর জন্য সে কোনো দায়িত্ব নিতে চায় নাই এবং সে কোনো অনুশোচনা করে নাই দ্যাট পারসন ইজ ইউ শাইলো পটিঞ্জার এবং এই কথাগুলো বলছে যে এই পার্সনটা হলো তুমি একমাত্র তুমি কোনো রিমোর্স করো নাই তোমার অ্যাকশনের জন্য তুমি কোনো রেসপন্সিবিলিটি নিতে চাও নাই এবং তুমি তাকে হত্যা করেছো তুমি ঘর থেকে বেরিয়ে আসছিলা এই লেথাল ওয়েপন নিয়ে প্রাণনাশক অস্ত্র নিয়ে এবং তাকে হত্যা করেছিলা এগুলো হলো বিভিন্ন রিমার্কস গুলো আসছে আপনার সিসিটিভি ফুটেজ আপনার ট্রায়ালের সময় দেখানো হয়েছিল এবং সেখানে প্লে করা হয়েছিল বিভিন্ন ফুটেজগুলো আপনার এখানে দেখা হয়েছিল কোর্টের মধ্যে যে পটিঞ্জার যে হত্যা করেছিল যে ডিফেন্ডেন্ট ব্র্যান্ডিশিং এ নাইফ বিফোর পকেটিং ইট তা সে ব্র্যান্ডিশিং করতেছিল মানে ঘোরানো ছুরিকা মানে আন্দোলিত করা এরকম ব্র্যান্ডিশিং দ্য নাইফ বিফোর সে পকেটের মধ্যে রাখছিল রাখার আগে এবং হিটিং লুক ওভার দ্য হেড উইথ হিজ স্কেটবোর্ড এবং সিসিটিভির মধ্যে দেখা গেছে যে তার স্কেটবোর্ড দিয়ে এটা ওই যে 4 হুইল বিশিষ্ট যেগুলোর মধ্যে মানুষের চড়ে মানে একটু পুশ করে যে হুইলের মধ্যে যে চলে যায় মানে এইগুলো স্কেটবোর্ড বলে এগুলো এইটা দিয়ে তাকে আঘাত করেছিল এইটা সিসিটিভিতে দেখা গেছে পরবর্তীতে পটিঞ্জার could be seen to redraw the knife এবং তাকে দেখা গেছে সিসিটিভিতে সে আবার ছুরি বের করছিল stabbing Luke 8 times before fleeing তাকে 8 বার আঘাত করেছিল সে পালাইয়া যাওয়ার আগে leaving his victim bleeding in the road এবং তার ভিকটিম Luke এই আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট সেকেন্ড ইয়ার বিজনেস ডিগ্রি স্টুডেন্ট তাকে রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় ফেলে সে পালাচ্ছিল he later carried out a number of internet searches সে তারপরে অনেকগুলো ইন্টারনেটের মধ্যে সার্চ করছিল এবং সেই সার্চগুলোর মধ্যে ছিল ইনক্লুডিং how long do you serve for killing someone কয়দিন তোমাকে থাকতে হবে সার্ভ করতে হবে মানে প্রিজনে থাকতে হবে তুমি যদি কাউকে হত্যা করো এটা সে ইন্টারনেটের মধ্যে সার্চ করে বের করার চেষ্টা করছিল এটা আপনার পুলিশ বের করছে সার্চ করে তার মোবাইলের মধ্যে সে সার্চ করতেছিল এটা তার
মানে তার হিস্ট্রির মধ্যে আছে, সার্চ হিস্ট্রির মধ্যে, হাউ লং ডু ইউ সার্ভ ফর কিলিং সামওয়ান। তারপরে সে আরো সার্চ করছিল কি, হাউ মাচ টাইম ডু ইউ গেট ফর নাইফ মার্ডার, কয় বছর তুমি সাজা পেতে পারো লাইফ মার্ডারের জন্য। During the 2 days before his arrest in October 28, অক্টোবর 28-এ তাকে 2022 সালের অক্টোবর 28-এ তাকে অ্যারেস্ট করা হয়েছিল। ওর আগে 2 দিন আগে সেইগুলো ইন্টারনেটের মধ্যে সার্চ করছিল, এগুলা তার সার্চ হিস্ট্রিগুলো দেখে পুলিশ বের করছিল যে সে সার্চ করতেছিল হাউ লং ডু ইউ সার্ভ ফর কিলিং সামওয়ান, তারপরে সে সার্চ করতেছিল হাউ মাচ টাইম ডু ইউ গেট ফর নাইফ মার্ডার। এইগুলো সব ইন্টারনেটের মধ্যে সার্চগুলো আপনার পুলিশ বের করছে এবং তার ট্রায়ালের সময় এগুলো সব আপনার তুলে ধরা হয়েছিল। আপনারা শুনবেন, আমি কন্ট্রোল রুমকে বলছি আপনারা প্লিজ আবার জাজের বাকি স্পিচের বাকি অংশটুকু এখন প্লে করেন। In view of the jury's conclusions about intent, but more so because of your age and your good character, this is very clearly not a case in which a discretionary life sentence is required or justified. I have considered whether an extended sentence is called for. The only practical effect of an extended sentence in your case would be some extension of the license period applicable after your release, and I have to consider whether such is necessary to protect the public from the risk of serious harm that you pose. When you are released from the sentence that I intend to impose, you will be a significantly older, and it is to be hoped more mature man. Both before your release, but importantly also when you are on license, you will have to engage in intensive work designed to address the reasons that you acted as you did, and to ensure that you do not act in that way ever again. In all the circumstances, an extension of what will anyway be a lengthy license period is not called for. I will say at this stage that I've reminded myself of the character evidence given on your behalf during the trial, and I've read and considered the statement of Sophie B. I've considered too all that has been said on your behalf by Miss Gray, King's Counsel. The character evidence, as well as speaking of your positive qualities, actually suggests that you are mature for your years. I do not believe that you are. Your interest in knives, your actions on the 25th and 26th of October, your behaviour in the hours and the days after you killed Luke O'Connor, and your lies during the trial all indicate a degree of immaturity. Your good character and your immaturity are both factors which serve to reduce the sentence I must impose. You have not, however, shown remorse. On the contrary, you sought to blame Luke O'Connor for what you did. You are not to be punished for that, but remorse is not a mitigating feature in this case. The Sentencing Council guidelines for unlawful act manslaughter have been discussed in detail. I conclude that your case falls into the category of very high culpability. That is culpability of fault at level A. The reasons for that are these. You acquired a deadly weapon, and you did so because you were attracted by the idea of possessing this type of knife. You chose to take the weapon with you and to carry it in public places. You produced the knife and used it to threaten, having absolutely no cause or excuse for doing so. You were then aggressive and violent, using your skateboard as a weapon, and then for a second time producing the knife and attacking Luke O'Connor with it. You stabbed multiple times with a weapon, and in such a way which, although this was not your intention, was always likely in fact to result in death. Further, you had every opportunity to disengage
with Luke O'Connor. This combination of factors, but particularly the fact that you carried an unlawful and deadly weapon with you and then repeatedly stabbed with it, amounts to an extreme representation of factors which would otherwise fall into Category B of the Sentencing Council guidelines. Category A of the guidelines involves a range of sentence of between 11 and 24 years, a wide range to reflect the very varied circumstances in which unlawful act manslaughter can occur. My conclusion that this case falls into Category A takes into account the several factors here that feed into the assessment of culpability, so that there are no additional aggravating features to consider. Before mitigating features are considered, it seems to me that the appropriate sentence would be 18 years, in such a way which, although this was not your intention, was always likely in fact to result in death. Further, you had every opportunity to disengage with Luke O'Connor. This combination of factors, but particularly the fact that you carried an unlawful and deadly weapon with you and then repeatedly stabbed with it, amounts to an extreme representation of factors which would otherwise fall into Category B of the Sentencing Council guidelines. Category A of the guidelines involves a range of sentence of between 11 and 24 years, a wide range to reflect the very varied circumstances in which unlawful act manslaughter can occur. My conclusion that this case falls into Category A takes into account the several factors here that feed into the assessment of culpability, so that there are no additional aggravating features to consider. Before mitigating features are considered, it seems to me that the appropriate sentence would be 18 years detention. The mitigating features in your case are your youth, your immaturity, and your good character. There is, of course, considerable overlap between these factors. In my judgment, the sentence should be reduced by 3 years to reflect the mitigation available to you. It follows that the sentence for manslaughter, which was the jury's verdict on count 1, will be 15 years detention. Count 2 is in effect fully accounted for in the sentence for manslaughter, and for that there will be a concurrent sentence of 6 months detention. The total sentence is therefore 15 years detention under Section 262 of the Sentencing Act 2020. You will serve 2/3 of the sentence before being released. When you are released, you will be on licence. If you offend whilst you're on licence, you'll be returned to prison and you'll be dealt with for any further offending. The time that you have spent in custody since your arrest will count in full towards the sentence I have imposed. I will order the deprivation and destruction of the flick knife, and the statutory surcharge will apply. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ এখানে শেষ হয়েছে। আপনার জাজ বলছে তুমি ইয়ুথ, তোমার ইম্যাচিউরিটি এবং তোমার প্রিভিয়াস গুড ক্যারেক্টার এগুলোর জন্য সে মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে ধরে নিয়েছে এবং তাকে ডিসকাউন্ট দিয়েছে কিছুটা সাজার মধ্যে। যেগুলোর কারণে অপরাধের মাত্রাটা একটু কমে যায় ওগুলোকে মিটিগেটিং ফ্যাক্টর বলা হয়, এবং অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরগুলো সে ডিসকাস করেছে। আপনারা শুনছেন যে কারণগুলো অপরাধের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে সেগুলো ডিসকাস করেছে, এবং মিটিগেটিং ফ্যাক্টরের মধ্যে জাজ উল্লেখ করেছে তুমি একজন ইয়ুথ, তুমি ইম্যাচিউর এবং তোমার প্রিভিয়াস গুড ক্যারেক্টার, এবং আরো অনেকগুলো লিগ্যাল টার্ম জাজ
ইউজ করেছে, আর একটা যে চার্জ করেছিল সেটা যেটা তাকে কনকারেন্ট সেন্টেন্স দিয়েছে। কনকারেন্ট সেন্টেন্স মানে একজন লোক যদি মনে করেন 10 বছরের জন্য একটা প্রিজন সেন্টেন্স সার্ভ করে, আরেকটা অপরাধের জন্য যদি তাকে 2 বছরের সাজা দেওয়া হয়, 2 ইয়ার দেওয়া হয়, তাহলে ওই 2 ইয়ারটা সে একই সাথে কাটাবে ওই 10 বছরের মধ্যেই। মনে করেন 10 ইয়ার্সের মধ্যে যখন 1 ইয়ার থেকে শুরু করে 10 ইয়ার পর্যন্ত যাবে, আর ওই 2 বছরটাও ওই 1 ইয়ার থেকে 2 ইয়ারের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে এক্সট্রা আরো 2 বছর কাটাতে হবে না, ওটা কনকারেন্ট সেন্টেন্স বলা হয়। যদি কনসিকিউটিভ দেয় তার মানে ওইটা ওই 10 বছর শেষ হওয়ার পরে আরো এক্সট্রা আরো 2 বছর থাকতে হবে। এইটা হলো কনসিকিউটিভ। আপনার জাজ আপনার স্পিচের মধ্যে আপনারা এই ওয়ার্ডগুলো উল্লেখ করেছে, আপনারা শুনেছেন। আপনার এই ব্যক্তি পটিঞ্জার যে ডিফেন্ডেন্ট যে মার্ডার করেছে, ম্যানস্লটারের জন্য গিলটি হয়েছিল, এবং হি প্রডিউসড দ্য নাইফ বিকজ হি ওয়াজ স্কেয়ার্ড। সে বলছিল কি সে স্কেয়ার্ড ছিল, সে ভীত ছিল। and did not intend to cause Luke to really serious harm, এবং সে তাকে কোনো সিরিয়াস হার্ম করার জন্য তার কোনো ইচ্ছা ছিল না, এই কথা সে বলছে। এই ইন্টেনশন না থাকার কারণে তাকে ম্যানস্লটারের জন্য গিলটি ভার্ডিক্ট দিয়েছে, জুরি মার্ডারের জন্য দেয় নাই। অ্যাডিং দ্যাট হিজ ইন্টেনশন at the time was to get away, তার উদ্দেশ্য ছিল, তার ইচ্ছা ছিল ওই সময়ে টু গেট অ্যাওয়ে, সে ওখান থেকে যেন বের হয়ে যেতে পারে, পালাইয়া যেতে পারে, মানে গেট অ্যাওয়ে যেন করতে পারে, ওইটাই তার ইন্টেনশন ছিল, এবং কোনো সিরিয়াস হার্ম করার ইন্টেনশন তার ছিল না, এটা সে কোর্টকে বলছে। এবং লুকস ফ্যামিলি আউটসাইড দ্য কোর্ট রুম সেইড ইন এ স্টেটমেন্ট, তার ফ্যামিলি কোর্টের বাইরে বিভিন্ন মন্তব্য স্টেটমেন্টগুলো দিচ্ছিল, এবং এখানে বলছে কি, তারা বলছিল কি, উই আর ট্রুলি ডেভাস্টেটেড বাই দিস ট্র্যাজেডি, এই দুঃখজনক ঘটনার পরে উই আর ট্রুলি ডেভাস্টেটেড, আমরা সত্যিকার অর্থে খুবই বিধ্বস্ত, মানসিকভাবে আমরা বিধ্বস্ত। এই কথাগুলো তার ফ্যামিলির মেম্বাররা বলছে। লুক ওয়াজ লাভড বাই সো মেনি পিপল, এবং বলছে কি লুক আমাদের ছেলে, অনেকেই তাকে ভালোবাসত। and he knew how much he was loved in return, এবং সে জানত লোকজন তাকে কত বেশি ভালোবাসতো সেটা। we are relieved Shiloh Pottinger is now behind bars, although his sentence is no way compared to our life sentence, এবং কোন অবস্থাতেই আমাদের যে সারা জীবন যে ভুগতে হবে এইটার তুলনায় তার যে সেন্টেন্স দেওয়া হয়েছে এইটা কোনো কিছুই না। এই কথা তার ফ্যামিলির মেম্বাররা এই কথাগুলো কোর্টের বাইরে বলছে। এবং ডিটেকটিভ সার্জেন্ট লরা মারে, ডিটেকটিভ সার্জেন্ট যে ছিল, ডিটেকটিভ সার্জেন্ট মানে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের, সে আপনার বলছিল কি মেজর ইনসিডেন্ট টিমের যে ডিটেকটিভ সার্জেন্ট, লুক ওয়াজ জাস্ট 19 years old when he was stabbed and killed on his way home, সে যখন ঘরে ফিরছিল, ঘরে ফেরার পথে তাকে যখন হত্যা করে হয়েছিল স্ট্যাবিং করে, তখন সে 19 বছর বয়স ছিল। এই পুলিশের অফিসার এই কথা বলছে, এবং সে বলছে কি হিজ প্যারেন্টস হ্যাভ গন থ্রু সামথিং দ্যাট নো প্যারেন্ট শুড হ্যাভ টু গো থ্রু, এবং তার মা বাবা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে তাদের অতিবাহিত করতে হয়েছে, যে অনেক যেগুলো তারা গো থ্রু করেছে এগুলো কোনো প্যারেন্টের এটার মধ্যে দিয়ে যাওয়াটা উচিত না। I am pleased the offender has been served a jail sentence. পুলিশের এই অফিসার বলছে কি আমি সত্যিকার অর্থে আনন্দিত, আমি এটা যে গিলটি যে অফেন্সটা কমিট করেছে সে এখন জেল সেন্টেন্স সাফার ভোগ করতেছে,
জেল সেন্টেন্স, তার প্রিজন সেন্টেন্স সার্ভ করতে হবে। However, it will not bring Luke home to his family. এবং সে বলছে কি, কিন্তু এইটা লুককে তার পরিবারের কাছে, তার মা বাবার কাছে আর ফিরে আনবে না, তার জেল হাজত, তার সাজাটা। Had Shiloh Pottinger not been carrying a knife that night, then Luke would not have died. এবং পুলিশের এই অফিসার, ডিটেকটিভ সার্জেন্ট আপনার, সে বলছে কি, এই পটিঞ্জার যদি ওদিন যদি নাইফটা যদি ক্যারি না করত, তাহলে লুক আর মারা যেত না এইভাবে। This case shows very clearly the tragic consequences that come from carrying knives. এবং সে বলছে কি, এটা কত করুণ পরিণতি, নাইফ নিয়ে চলাফেরা করা, নাইফ ব্যবহার করা, নাইফ ইউজ করা, নাইফ দিয়ে ফাইট করা, এটার যে ট্র্যাজিক কনসিকুয়েন্স, যে করুণ পরিণতি, যেটা এই কেসটা হলো তার একটা প্রমাণ। একটা 19 বছর যুবককে এই ছুরিকাঘাত করে তাকে অল্প সময়ের মধ্যেই সে মারা গেছে, এটা হইল একটা উদাহরণ। Many other lives have also been ruined, those of family and friends. লুকের অনেক পরিবারের সদস্যরা আছে, অনেক বন্ধু বান্ধবরা আছে, অনেক ওয়েল উইশাররা আছে, তাদের লাইফও রুইন করা হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে তাকে হত্যা করে। We need parents and teachers to challenge the idea that it is acceptable to carry knives. আমরা চাই, আমাদের দরকার শিক্ষক, স্কুলের টিচাররা, প্যারেন্টসরা সবাই যেন চ্যালেঞ্জ করে এই নাইফ ক্যারি করাটাকে, এটা যেন সবাই করে, এটা উচিত সবাই করা, এই কথাটা পুলিশের অফিসার বলছে। And if you know or suspect a friend of yours is carrying a knife, you need to call out that behavior. তুমি যদি দেখো কেউ ছুরি ইউজ করতেছে, ছুরি ক্যারি করতেছে, lethal knife weapon, যে মারাত্মক আক্রমণাত্মক ছুরি ক্যারি করতেছে, এটা তোমার পুলিশকে জানানো উচিত। You should inform the police, call out that behavior, এটা ইনফর্ম করাটা উচিত। I would now like to speak directly to anyone out there who carries a knife. আমি এখন সবাইকে বলবো ডাইরেক্টলি, প্লিজ I urge you to put it down before it is too late. সে বলছে, প্লিজ I urge you to, আমি তোমাদেরকে বলবো, অনুরোধ করব, স্ট্রংলি আর্জ করব যে put it down before it is too late. তোমাদের ছুরি যদি থাকে এটা পরিত্যাগ করো বেশি দেরি হওয়ার আগে। It will cost you your life. এটা অনেক কস্ট করবে তোমাকে, এটার জন্য সাফার করতে হবে, তোমাকে এটার জন্য কনসিকুয়েন্স ফেস করতে হবে। এইগুলো আপনার নিউজ মিডিয়ার মধ্যে পাবলিশ হচ্ছে, আপনারা শুনছেন। এই জাজের ভিডিওটা, স্পিচটা অনেক লম্বা ভিডিও, এখানে অনেক মন্তব্যগুলো, রিমার্কসগুলো জাজ করেছে সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে। আপনারা জানেন এই ভিডিওগুলো আমি এখন রীতিমতো দেখাচ্ছি প্রায় প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে, কারণ the final stage of Crown Court trials, when judge delivers sentencing remarks, will be broadcast to enable greater public understanding and scrutiny of courtroom hearings. কারণ এখন থেকে এটা আইন করা হয়েছে, জাজের যে স্পিচ দেয় বড় বড় আপনার কেসগুলোর মধ্যে, যেগুলোতে অনেক বড় বড় সাজা দেওয়া হয়, মার্ডার কেস, রেপ কেস, এইগুলো টেলিভিশনের মধ্যে দেখানো হবে
জাজের যে সেন্টেন্সিং স্পিচ যেগুলো দেয়, ওই স্পিচের যে রিমার্কস যেগুলো করে সেগুলো ব্রডকাস্ট করা হবে টেলিভিশনের মধ্যে। এটা আপনার এটা একটা হইলো একটা ভিডিও আপনারা আজকে শুনছেন। দর্শক, আজ আমার সময় শেষ হয়ে গেছে। এই প্রোগ্রামটা আপনারা আবার কাল দেখতে পারবেন এনটিভিতে সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত। এই প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হবে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে গুগলের মধ্যে